স্যার মাস্টারকে তো আর খুঁজে পাওয়া গেল না। সামনে ভোট আসছে, মাস্টারের কি হলো? সবাই তো থানায় এসে বিরক্ত করছে। অনির্বাণ সিগারেটটা মুখে তুলে নিয়েছিল। একবার ধোঁয়া ছেড়ে 4-5টা সাদা সাদা ধোঁয়ায় ভরিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কাদের জন্য লড়বে বলো তো মাস্টার? এই মানুষগুলোর জন্য। আমি তোমায় লিখে দিচ্ছি বিনোদ, এই মানুষগুলো সুযোগ পেলেই রং বদলাবে। কি বলছেন স্যার? বারবার এরকম মাস্টারের খোঁজ নিতে আসছে। তাছাড়া গোটা গ্রামবাসীরাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। একজনও কি শিবা গুন্ডার বাড়িতে গেছে, কিংবা শিবার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করেছে মাস্টার কোথায়? আপনার কি মনে হয় স্যার, ওই মাস্টারকে শিবাগুন্ডার দল কোথাও লুকিয়ে রেখেছে, যাতে ভোট? সিগারেটে একটা লম্বা টান দিয়ে সামনের অ্যাস্ট্রেতে সিগারেটের বাকিটুকু গুঁজে রাখতে রাখতে অনির্বাণ বলল, এই পাবলিক শালা সব সময় কুকুরের মতো লেজ নাড়াতে থাকে। যখন যার হাতে ক্ষমতা তখন তার দিকে লেজ নাড়াবে। যেই বুঝতে পেরেছে মাস্টার কিছু একটা করতে পারে, ঠিক তখনই মাস্টারের লেজ ধরতে শুরু করেছে। আর এখন দেখো, মাস্টার গায়েব, সবার জোর শেষ। স্যার এভাবে বলবেন না। গ্রামের ওই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো শিবাগুন্ডার বিরুদ্ধে কী বা করতে পারে? ওদের কাছে অস্ত্র রয়েছে। বিনোদ, যার কাছে অস্ত্র রয়েছে সে সব সময় জিতবে এমন কোনো কথা নয়। আসল কথা হলো মনের মধ্যে সাহস থাকা প্রয়োজন, ইচ্ছে থাকা প্রয়োজন। যাদের এসব কিছুই নেই, খেয়ে পড়ে কোনো রকম গরু ছাগলের মতো বাঁচতে পারলেই হলো, এদের দ্বারা কিছু হবে না। মাস্টার ভয় পেয়েই পালিয়েছে। স্যার মাস্টার ভয় পেয়ে পালানোর মতন লোক নয়। স্যার আমি এখানে অনেক বছর ধরেই রয়েছি। মাস্টার পালাতে পারে না। নিশ্চয়ই কেউ মাস্টারের ক্ষতি করেছে। অনির্বাণ যেন কথাটা শুনতে পেল না। সিগারেট শেষ করে লাঠিটা হাতে ঘষতে ঘষতে বলল, সামনে ভোট আসছে বিনোদ, আশেপাশের পাহারা বাড়িয়ে দাও। ভোট করার জন্য গ্রামের বাইরে যে অফিসটা বেছে নেওয়া হয়েছে সেখানে পুলিশের পাহারা বাড়াও। দেখবে যেন বাইরের কেউ কাছাকাছি না আসতে পারে। আচ্ছা, দেওয়াল লেখার কাজ চলছে তো? সে তো চলছে। ওই শিবাগুন্ডার দল আর জয়ন্ত বিশ্বাসের লোকেরা নিজেদের কাজও এর মধ্যে শুরু করে দিয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কথাও বলছে। ওই একটা সময় ওদের হাতে অস্ত্র থাকে না স্যার, জোর হাত করে থাকে আর মুখে থাকে হাসি। ওই সময় দেখলে মনে হয় সব এক একটা। কি শুয়োরে বাচ্চা বলবে তো? বলো বলো, গাল দিলে মন ভালো থাকে। মাঝে মাঝে দু একটা দেবে, বুঝলে? আমার যখন মনটা একটু এদিক ওদিক হয়, অল্পটকা কয়েকটা কিস্তি দিয়ে দিই। ব্যাস, ঘুম না আসলেও কিস্তি দিলে ঘুম চলে আসে, বুঝলে? শোনো, অনেক হলো, এবার কাজের কথা শোনো। মাস্টার ওই শিবাগুন্ডার বাড়িতে থাকতে পারে, আর গ্রাম থেকে বাইরে বের করে নিয়ে যাওয়ার সাহসটা বোধহয় ওদের নেই। আর খুন এখন করবে না। সামনে ভোট, বুঝতেই পারছো। একটা খুন হয়ে গেলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হবে। শিবার বাড়িতে একবার যাওয়া দরকার। অনির্বাণ আরো কিছু ভাবছে। ঠিক তখনই বাইরে থেকে একজন কনস্টেবল এসে খবর দিল, স্যার, মাস্টার আসছে। মাস্টার আসছে। এই কথাটা শুনে বিনোদ কেমন যেন চমকে উঠল। অনির্বাণ তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর তাড়াতাড়ি দুজনে বাইরে বেরিয়ে এলো। দেখলো সত্যি মাস্টার আসছে। মাস্টারের পেছনে তার দলের সেই 4জন ছেলে আর একটি মেয়ে। তাদের পেছনে গ্রামের বেশ কিছু লোক। যেন মনে হচ্ছে মাস্টার একটা শোভাযাত্রা করতে করতে আসছে, আর তাতেই গ্রামের লোকেরা যোগ দিয়েছে। মাস্টারকে আসতে দেখে অনির্বাণ থানার উঁচু বারান্দার একপাশে এসে দাঁড়ালো। মাস্টারের মুখে একটা শান্ত হাসি, চোখের কোণে কালি, মাথার চুল উস্কো খুস্কো। মাস্টারের পরনের জামাটা নোংরা হয়ে এসছে, নিচের লম্বা কাপড়ের প্যান্টের ওখানে ধুলো লেগে রয়েছে। মাস্টারকে দেখে অনির্বাণ এগিয়ে গিয়ে বলল, ব্যাপারটা কি বলো তো মাস্টার? কয়েকদিনের জন্য গায়েব হয়ে গেলে কি করে? মাস্টার কিছু বলার আগেই পেছন থেকে নীলকমল বলল, আমাদের মাস্টার কিন্তু গায়েব হয়ে যায়নি। মাস্টারকে ওরা লুকিয়ে রেখেছিল, ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল যাতে আমরা ভয় পেয়ে যাই। আর এখন মাস্টারকে ছেড়ে দিয়েছে। সে কি? তার মানে তো ওরা যখন তখন মাস্টারকে গুম করে দিতে পারে, সাথে তোমাদেরও। ওদের কাছে বন্দুক রয়েছে, বোমা রয়েছে, এত লোকজন রয়েছে। ওদের কাছে তো তোমরা চুনোপুটি। ভিড়ের মধ্যে থেকে গ্রামবাসীদের একজন যুবক বলে উঠল, মাস্টারকে ওরা লুকিয়ে রেখেছিল। মাস্টারকে ওরা আমাদের কাছ থেকে এভাবে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমরা মাস্টারের বাড়ি পাহারা দেবো। আমরা রাতের বেলা মাস্টারের বাড়িতে কাউকে ঢুকতে দেবো না। ওদের কাছে বন্দুক আছে, বন্দুকের গুলিতে সব কটাকে ঝাঁঝরা করে দেবে। কজনকে মারবে ওরা? কজনকে মারবে? ওরা মাস্টারের রক্ত ঝরিয়েছে। একজনকে মারলে আমরা দুজন দাঁড়াবো, তারপর 4 জন।
আমাদের সবাইকে শেষ না করে ওরা মাস্টারের আর কোনো ক্ষতি করতে পারবে না। আর এবার ভোটে আমরা মাস্টারকেই জেতাবো। বিনোদ আস্তে আস্তে বলল, স্যার এখন বেফাস কিছু বলবেন না, পাবলিক ক্ষেপে রয়েছে, শুধু শুধু একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। তোমায় বলেছিলাম না, সব কটা হলো কুকুরের জাত। এরা মাথায় বুদ্ধি দিয়ে কোনো কাজ করে না। যাক, সেসব কথা বাদ দাও। মাস্টার এসছে, ভালো হয়েছে। এখন ওদের সবাইকে এখানে থেকে যেতে বলো। থানার সামনে এসব হল্লা করলে চলবে না। আর মাস্টারকে ভেতরে আসতে বলো। মাস্টার ভিতরে এলো। বাকিরা কিন্তু থানার বাইরেই দাঁড়িয়ে রইল। পুলিশের কনস্টেবল সবাই থানার গেটের কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে মাস্টারের নামে জয়ের ধ্বনি এবং চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। অনির্বাণ কিছুক্ষণ বসে রইল, তারপর বলল, মাস্টার খুব একটা অসুবিধা হয়নি তো? কপালের কাজটা বেশ খানিকটা কেটেছে, পরে একটা ব্যান্ডেজ করে নিও। 7 দিন পরে ভোট, কি ভাবলে? ভাবার আর কিছু নেই স্যার, যা হবার তা তো হয়ে গেছে। ভোটে দাঁড়াবো, তাতে যদি আমার জীবন যায় তাতেও আমি রাজি আছি। কিন্তু ওই জয়ন্ত বিশ্বাস আর ওই শিবা গুন্ডার দলকে আমি ছাড়ব না। স্যার, একটা কথা, নওয়াজ খানের সঙ্গে আপনি হাত মিলিয়েছেন। লোকটা কিন্তু খুব একটা সহজ নয়। সে কথা আমি ভালোভাবেই জানি মাস্টার। লোকটা আমার ওপরেও নজর রাখার জন্য লোক লাগিয়েছে। তবে মানুষটা সহজ নয়, তাই ওকে একটু সুখে সুখে পা ফেলতে চায়। তাতে আমার আপত্তি নেই। আমার যাকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সে থাকলেই হলো, বাকি অত যায় আসে না আমার। আমাকে আপনার কতক্ষণ প্রয়োজন? সেই ভোট পর্যন্ত নাকি তারপরেও? মাস্টার, তোমায় একটা কথা বলি। ভোট শেষ হয়ে গেলে আশা করছি মাসখানেকের মধ্যে আমার ট্রান্সফার এখান থেকে হয়ে যাবে। জয়ন্ত বিশ্বাস কলকাঠি নেড়েই রেখেছে, তবে আমারও আর এখানে থাকার ইচ্ছা নেই। এরপর সমস্ত দায়িত্ব তোমার। ভোটে জিতলে তোমার হাতেই থাকবে আজমগড়। মাস্টার একটু চমকে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গেই কিছু বলল না। যেন মনে হলো চোখে চোখে অনির্বাণ আর মাস্টারের একটা ইশারা হয়ে গেল। মাস্টার বেরিয়ে যেতেই বাইরে থেকে আবার চিৎকার উঠল, মাস্টার মাস্টার মাস্টার। কি বলবো তোমায় দাদা, অজয়গড়ের লোকেরা যেন আমাদের আর মানতে চায় না। আর ছেলেরাও আর আগের মতো কাউকে ভয় দেখাতে পারে না দাদা। কাউকে কিছু বলতে গেলে তারা দল বেঁধে তেড়ে আসে। শুধু শুধু তো আর গুলি চালাতে পারি না, আর তার উপর তুমি বারণ করেছো, তাই হাত তুলতে পারছি না এখন। জয়ন্ত বিশ্বাস চুপ করে বসেছিল শিবার উল্টো দিকের চেয়ারে। শিবার পেছনের দিকে দাঁড়িয়ে রয়েছে বিল্টু। জয়ন্ত বিশ্বাস শান্ত গলাতেই বললেন, এখন কিছু নয় শিবা, এখন কিছু নয়। আর হাতে মাত্র 7টা দিন রয়েছে। যত টাকা লাগে লাগিয়ে দে। এই আজমগড়ের প্রতিটি ভোট কিনে নে। তাছাড়া অর্ধেক ভোট তো আমাদের পকেটেই রয়েছে। শুধু ওই মাস্টারের সঙ্গে যারা ঘুরছে তাদের 2 গুণ 3 গুণ টাকা দিয়ে কিনতে হলেও কিনে ফেল। আমায় কিন্তু আজমগড় জিততেই হবে। দাদা, মহেশ কি এখনো বেঁচে আছে? জয়ন্ত বিশ্বাস সোজা চোখে তাকালো শিবার দিকে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর হাসি মুখে বলল, তোর কি মনে হয় তোর বিপদের জন্য কাউকে আমি বাঁচিয়ে রেখে দেব? মহেশকে আমি সেই দিনই সাবার করে দিয়েছি। সেই রাতই ছিল ওর জীবনের শেষ রাত। তোর কোনো চিন্তা নেই, শুধু একবার তুই আজকে জিতিয়ে দে। তারপর দেখবি এই গোটা আজমগড় আমি তোর করে দেব। শিবা হাসলো, তবে তার হাসিটা কেমন যেন ম্লান দেখালো। পিছনে বিল্টু দাঁড়িয়েছিল। জয়ন্ত রায় বিল্টুর দিকে তাকিয়ে বলল, যত টাকা লাগে তোরা পাবি। বিল্টু, ছেলেদের তৈরি কর, কাজ শুরু করে দে। আর কিন্তু 1 সপ্তাহ বাকি নেই। আজমগড়ের প্রতিটা ভোট আমার চাই। বিল্টু সবই জানে। বিল্টু সামান্য হাসলো। জয়ন্ত রায় আরো এটা ওটা বলে ঘর থেকে বেরিয়ে যেতেই শিবা সামনের টেবিলের ওপর থেকে একটা ঘুষি মেরে বলল, ভোট চাই ভোট, অথচ আমাদের দাপট যে আস্তে আস্তে কমে আসছে, সে কথাটা কি করে বোঝাবে? বাইরে বেরোলেই মনে হয় বন্দুকের গুলিতে রাস্তার সবকটাকে সরিয়ে দিই। সবার মুখেই ওই মাস্টারের নাম, মাস্টার। কিন্তু বিল্টু মাস্টার নাকি গায়েব হয়ে গিয়েছিল। মাস্টারকে গায়েব করলো কে? কিছু বুঝতে পারছি না। মাস্টারকে গায়েব করলে তো আমাদেরই লাভ হতো।
কিন্তু তার আগেই মাস্টার গায়েব হয়ে গেল। ব্যাপারটা কিছু বোঝা গেল না। তুমি বলো তো, মাস্টারকে একেবারে পৃথিবী থেকে গায়েব করে দিই। বোকার মতো কথা বলিস না বিল্টু। শুনলি না দাদা কি বললো? এখন কোনো ঝামেলা করা যাবে না, এখন এই 1 ফোঁটা রক্ত বার করা যাবে না, শুধু একবার ভোটটা হয়ে যেতে দে, আমরা জিতি, তারপর তারপর গোটা আজমনগরের রক্তগঙ্গা বইয়ে দেব বিল্টু। বিল্টুর মুখের হাসিটা চওড়া হয়, একটা একটা হিংস্রতা দেখা যায় তার মুখে। কতদিন ধরে যেন এক রক্ত পিশাচু জন্তু অপেক্ষা করছে রক্তের জন্য, সেইভাবে সে হাসছে। আর মাত্র 7টা দিন, তারপর আজমগড়ের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। এর মধ্যে অনেক কিছুই ঘটে যায়। মাস্টারের দলবল গোটা গ্রাম ঘোরে, তাদের হাতে আঁকা মাস্টারের ছবি এবং তাদের নতুন চিহ্ন, তাদের কলম। সেই কলম চিহ্ন ভোট দিয়ে মাস্টারকে জেতানোর জন্য তারা প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। দিনের বেলায় মাস্টারের পেছনে লোকেদের ভিড় দেখা যায়। সেই বাড়িতেই মাস্টার যায়, তারাই জানায় মাস্টারকে ওরা ভোট দিচ্ছে। এমনকি শিবাগুন্ডার দলে যে ছেলেটা থাকে, তাদের বাড়িতে গেলেও তারা এক মুখে জানায় ভোট মাস্টারই পাবে, যাতে তাদের ছেলেরা ওই শিবাগুন্ডার হাত থেকে রেহাই পায়। কিন্তু রাতের অন্ধকারে গোটা আজমগড়ের দৃশ্যটা বদলে যায়। 4-5টা ছায়ামূর্তি এগিয়ে যায় প্রত্যেক বাড়ির দরজায়, তারপর দরজায় ধাক্কা দেয়। দরজা খুলে কেউ বেরিয়ে এলে একটা প্লাস্টিকের ঠোঙা এগিয়ে দেয় সামনের দিকে, আর কড়া গলায় বলে, এ বাড়িতে 3টে ভোট, 3টে ভোটের জন্য 1,500 আছে। যদি প্রয়োজন হয় তাহলে আরো পাবি, কিন্তু ভোট যেন আমরাই পাই, নইলে ভোট শেষ হওয়ার পর গোটা আজমগড় জ্বালিয়ে দেব। সবকিছুই চলতে থাকে অন্ধকারে, সবার চোখের আড়ালে। শুধু সবাই চিন্তিত হলেও একমাত্র যেন চিন্তাহীন হয়ে বসে থাকে অনির্বাণ ভট্টাচার্য। নিজের থানার চেয়ারে পায়ের ওপর পা তুলে সিগারেটের পর সিগারেট খেতে থাকে। আর বিনোদ যখনই তাকে কিছু জিজ্ঞেস করে, সে বলে, আরে আমার কি খেয়ে দে কাজ নেই? ওরা যা করছে করুক গিয়ে, পুলিশের প্রোটেকশন দিয়ে দাও, ব্যাস। আমার খেয়ে দে কাজ নেই, আমি এসব দেখব। বিনোদ অবাক হয়। এতদিন ধরে যে লোকটা মাস্টারকে ভোটে দাঁড় করাবার জন্য এত কিছু করলো, আজমগড় নিয়ে এতটা ভাবলো, তারপর শিবাগুন্ডার রাজত্ব এই যে প্রতিপত্তি কমে গেছে, তার জন্য তো সবচেয়ে বেশি কাজ করেছে অনির্বাণ নিজে। তাহলে সে হঠাৎ এমন চুপ করে গেল কেন? আবার অন্য সময় বিনোদের মনে হয় অনির্বাণ ভট্টাচার্যকে সে ঠিক এখনো চিনতে পারেনি বোধহয়। নিশ্চয়ই এভাবে চুপ থেকে সে কিছু একটা পরিকল্পনা করছে। ঝড় আসার আগে যেমন চারপাশটা শান্ত হয়ে যায়, ঠিক তেমনই কিছু হবে না তো আজমগড়ে? এবারের ভোট ভালোভাবে মিটবে তো? বিনোদের মুখটা আশঙ্কায় কালো হয়ে আসে। ভোটের দিন গ্রামের বাইরের দিকে সেই অফিস ঘরের কাছে বাঁশ দিয়ে চারপাশটা ঘেরাও করা হয়েছে। পুলিশি পাহারা, এমনকি বেশ কিছু রক্ষীও রয়েছে। বাঁশের বেড়ার ফাঁক দিয়ে লম্বা লাইনে এগিয়ে যাচ্ছে লোকেরা। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য। ভিতরে প্রতিপক্ষ দলের একজন লোক, এদিকে মাস্টারের দল থেকে নীলকমল ভেতরে রয়েছে। এছাড়াও আরো 2 পার্টি, তবে তারা নামেই পার্টি। সবাই জানে তলে তলে ওরা জয়ন্ত বিশ্বাসের লোক। একটা হিসাব দেখাতে হবে, তাই তাদের বসিয়ে দেওয়া। জয়ন্ত বিশ্বাসকে কিন্তু দেখা গেল না, আশেপাশে কোথাও নেই, এমনকি তার গুন্ডার দলও নেই। তবে সবাই জানে ওই ভিড়ের মাঝে কোথাও না কোথাও শিবাগুন্ডার দলের লোকেরা সাধারণ ভোটদাতা সেজেই রয়েছে। মাস্টারকে সকাল থেকেই দেখা যায়নি। অনির্বাণ ভট্টাচার্য নিজেই অফিস ঘরের বারান্দার কাছে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে চলেছে। এমন সময় ভিড়ের লাইনের মাঝে হঠাৎ করে একটা ঝগড়াঝাটির কথা শুনে অনির্বাণ বিনোদকে সেদিকে পাঠালো। কি হয়েছে এখানে? এত ঝগড়া কেন? বিনোদ এগিয়ে এসে বলল। একজন মধ্যবয়স্ক লোক বলল, দেখুন না স্যার, ভোট দেওয়ার জন্য লোকটা আমাদের বারবার জোর করছে, বলছে যদি ভোট না দিই তাহলে। এই কে তুমি? যাও না, ভোট দেওয়ার জন্য কারোর উপর জোর করা যায় না। লোকটা একজন যুবক, বয়স কম, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল এলোমেলো, গায়ের রং কালো। সে একটু চাপা গলায় বলল, সব হয় স্যার, সব হয়। টাকা দিলে সব কিছুই হয়। টাকা দিয়ে সব কেনা যায়। জয়ন্ত বিশ্বাস গোটা আজমগড় কিনে নেবে, আর যদি কিনতে না পারে তাহলে গোটা আজমগড় জ্বালিয়ে দেবে। অনির্বাণ হাঁটতে হাঁটতে বিনোদের পেছনে এসে দাঁড়িয়েছিল।
কথাটা শুনতে পেয়ে যেন তার মাথা গরম হয়ে গেল। এগিয়ে গিয়ে ছেলেটার জামার কলার ধরে বাঁশের এপার থেকে একটা হ্যাঁচকা টান দিল, আর তাতেই ছেলেটা শূন্যে খানিকটা উঠে এসে বাঁশের এপারে এসে পড়ল। গ্রামবাসীরা সকলে বাঁশের ওপর থেকে হাত রেখে এদিকে দেখতে লাগলো। অনির্বাণ ছেলেটাকে চড় মারতে মারতে এক পাশে নিয়ে যেতে লাগলো। ছেলেটাও চিৎকার করতে করতে বলতে লাগলো, আপনি জানেন না স্যার আপনি কার গায়ে হাত দিচ্ছেন? আমি শিবা গুন্ডার লোক। এই গোটা এলাকা আমি চালিয়ে দেব। এই যে যাদের দাঁড়িয়ে থাকতে দেখছেন না, এরা সব আমাদের পোষা কুকুর। আমরা ভাতের দানা ছড়াবো আর এরা লেজ নাড়তে নাড়তে। ছেলেটার কথাটা শেষ হলো না, আবার একটা চড়ে ছেলেটা ছিটকে গিয়ে পড়লো আর একটু সামনে। তারপরে কিছু একটা বলছিল, কিন্তু অনির্বাণ তার ঘাড় ধরে ওই অফিস ঘরের পেছনের একটা ছোট্ট ঘরের দিকে নিয়ে গেল। সেখানে পুলিশের থাকার ব্যবস্থা হয়েছে। বেশ কিছুক্ষণ পরে অনির্বাণ আসতেই বিনোদ বলল, ওকে আবার কোথায় নিয়ে গেলেন স্যার? ওই ঘরে আটকানো আছে, ওকে ছাড়বো না এখন। আর তুমি একবার দেখো তো এই দলের মধ্যে কেউ শিবাগুন্ডার লোক রয়েছে কিনা। আর আপনারা সবাই শুনুন, আপনাদের যাকে ইচ্ছে হবে আপনারা তাকে ভোট দেবেন। কাউকে ভোট দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু যা করবেন ভেবেচিন্তে করবেন। আজকের এই ভোট কিন্তু আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজমগড়ে আবার আগের মতোই সন্ত্রাস থাকবে নাকি সন্ত্রাস আজমগড় থেকে বিদায় নেবে, সেটা আপনাদের ভোটের ওপর ডিপেন্ড করছে। অনির্বাণের কথা শেষ হওয়ার আগে একজন চিৎকার করে মাস্টার মাস্টার বলে উঠল, আর তার কথা শুনে সকলেই একসাথে চেঁচাতে লাগলো। চিৎকার শুনে ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকজন। তারপর অনির্বাণের ইশারায় তারা আবার ঢুকে গেল। ভোট কেন্দ্রে কিন্তু আর কিছুই হলো না। অনির্বাণ আশা করেছিল অন্তত শিবাগুন্ডার দল আসবে, তবে শিবা কিংবা তার লোকেদের টিকিটুকু পর্যন্ত দেখা গেল না। ভোট ভালোভাবেই মিটল। অনির্বাণের মুখে কিন্তু চিন্তার ছাপ রইল। বেরোবার সময় রাতের দিকে নীলকমল বলল, স্যার মনে হচ্ছে ওরা বুঝতে পেরে গেছে যে ওদের রাজত্ব এবার শেষ হতে চলেছে, তাই ড্যাপও করেনি। নীলকমলের মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। নীলকমল, তুমি সাবধানে ফিরবে। ব্যাপারটা কিন্তু আমার সুবিধার বলে মনে হচ্ছে না। আমি অন্য কিছু আশা করেছিলাম, কিন্তু আরে চিন্তা করছেন কেন এসব? আমরা যে জিতছি, সবাই বলেছে তারা মাস্টারকেই ভোট দিয়েছে, আর এভাবে আমরা জিতবই। একবার মাস্টার জিতলে গোটা আজমগড়ের চেহারা বদলে যাবে স্যার, আর সেটা দেখার জন্য আমি এখানেই থাকবো। নীলকমল চলে গেল। তার সঙ্গে একজন কনস্টেবল যেতে চেয়েছিল, কিন্তু সে নিল না। নীলকমলের গায়ে একটা নীল রঙের জামা। কি কারণে যেন অনির্বাণের মনের ভেতরটা খুঁতখুত করতে লাগলো। সে নীলকমলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর বলল, বিনোদ, একটা কাজ তো শেষ হলো সবে, এখনো আরো একটা কাজ বাকি আছে। অনেক রাত পর্যন্ত সমস্ত কাজকর্ম চলল। তারপর সবাই যে যার বাড়ি চলে গেল। ভোটের মেশিন সদরে পাঠিয়ে দেওয়ার আগে পর্যন্ত অনির্বাণ সেখানেই রইল। তারপর থানার দিকে ফেরার জন্য রওনা দিল। তার সঙ্গে বিনোদ এবং দুজন কনস্টেবল ফিরেছিল। অন্ধকার হয়েই এসেছে, তাই ভালোভাবে রাস্তা দেখা যায় না। বেশ খানিকটা এগিয়ে এসেছে। হেডলাইটের আলোটা পথের একপাশে পড়তেই বিনোদ বলল, রাস্তার মাঝখানে কি যেন একটা পড়ে আছে বলে মনে হচ্ছে না? বিনোদের কথায় সকলেই চমকে উঠল। অনির্বাণ মুখ তুলল, আর তারপরেই তার গোটা শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। নীল রঙের একটা জামা বলে মনে হচ্ছে না। ততক্ষণে বিনোদ আর কনস্টেবলটা নেমে গেছে। মাটিতে যে পড়েছিল তার দিক থেকে একটা শব্দ ভেসে আসছে বলে মনে হলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে অনির্বাণ আর বিনোদ তুলে ধরতে বোঝা গেল যা ভেবেছিল ঠিক তাই। নীলকমল মাটিতে পড়ে গোঙাচ্ছে, আর তার গলার নলিটা কেউ যেন ধারালো ছুরি দিয়ে ফাঁক করে দিয়েছে। নীলকমল, নীলকমল, কে করলো এরকম? আর কে করলো এই কাজটা? নীলকমল কথা বলার চেষ্টা করলো, কিন্তু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো না। সে শুধুমাত্র কোনো রকমে বলতে পারলো, মাস্টার। আর তারপরেই তার হাতটা নেমে এলো নিচের দিকে। অনির্বাণের গায়ের ওপরে নীলকমলের মাথাটা এসে পড়ল। রক্তে অনির্বাণের হাত ভিজে যাচ্ছে। কিন্তু নীলকমল হঠাৎ মাস্টারের কথা বলল কেন? নীলকমল তো মাস্টারের হয়েই কাজ করছিল। আর
মাস্টার কি তাহলে নীলকমলকে মারলো? না, এমনটা মনে হয় হতে পারে না। বিনোদ বলল, স্যার আমার মনে হয় মাস্টারের কোনো বিপদ রয়েছে, সে কথাই হয়তো নীলকমল বলতে চাইছিল। না হলে মাস্টার কথাটা হঠাৎ করে সে বলবে কেন? বিনোদ, কাউকে বিশ্বাস করা ঠিক নয়। এটা রাজনীতি, আর এটা তোমাদের আজমগড়। বিনোদ স্পষ্ট বুঝতে পারল অনির্বাণের কথাগুলো কেমন যেন সন্দেহ মাখা। একটা রহস্যের গন্ধ সে আবার পেতে শুরু করলো। তাহলে নীলকমলকে খুন করলো কে? 3 দিনের মধ্যে ভোটের রেজাল্ট বের হওয়ার কথা, কিন্তু নীলকমলের মৃত্যুটা যেন মাস্টার আর তার গোটা দলকে কেমন যেন নাড়িয়ে দিয়েছিল। নীলকমলের মৃতদেহের সামনে চুপ করে বসে মাস্টার শুধু একটাই কথা বলছিল, দেখলেন স্যার, আমি বলেছিলাম না রক্ত ঝরবেই, রক্ত ঝরবেই, রক্ত ছাড়া কিছু হবে না। মাস্টার, মারা যাওয়ার আগে কিন্তু নীলকমল তোমার নামটাই বলেছিল। কেন বলেছিল সেটা আমরা বুঝতে পারছি না, তবে আপনি কি বলতে চাইছেন স্যার? মাস্টার কি নীলকমলকে মারবে? কিন্তু মাস্টার এই কাজটা কেন করতে যাবে? আরে নীলকমল তো আমাদের হয়ে... নীলকমলকে মেরে যদি আমার কোনো লাভ হয় তাহলে আপনি আমায় নীলকমলের খুনের জন্য গ্রেপ্তার করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে প্রথমেই প্রমাণ দেখাতে হবে, তারপর আমার লাভটাও দেখাতে হবে। আশা করি এই দুটোর কোনোটাই আপনার কাছে নেই। মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল সদরে। তারপর অনির্বাণ নিজেও এটা বিশ্বাস করতে চাইছিল না যে মাস্টার নীলকমলকে খুন করেছে। গোটা গ্রামে রটে গেল যে মাস্টার আর নীলকমলের মধ্যে কিছু একটা হয়েছিল। নীলকমল মারা যাওয়ার সময় মাস্টারের নামটাই বলেছিল। জয়ন্ত বিশ্বাসকে একদিন পরে থানায় দেখা গেল। অনির্বাণ জয়ন্ত বিশ্বাসকে দেখেই বসতে বলল। অনির্বাণ কিন্তু আগের মতোই কিছু বলল না। জয়ন্ত বিশ্বাস এদিক ওদিক দেখে নিয়ে বলল, শুনলাম ওদের দলের নীলকমল নামের ছেলেটা নাকি মারা গেছে। খবরটা শুনে খুবই খারাপ লাগলো। ছেলেটা সারাদিন ভোটের কাজ করলো, ওখানেই ছিল। বেশ কয়েকবার ওর সঙ্গে আমাদের লোকেদের একটু আধটু ঠোকাঠুকি লেগে গিয়েছিল। তবে এমনটা তো হয়, কিন্তু শুনলাম ছেলেটা নাকি মারা যাওয়ার সময় মাস্টারের নাম বলেছে। তারপরেও আপনি মাস্টারকে গ্রেপ্তার করছেন না কেন বলুন তো? মাস্টার কি আপনার ঘরের লোক নাকি? অনির্বাণ টেবিলের ওপর হাত রেখেছিল। তার হাতটা হঠাৎ করে মুঠো হয়ে গেল। তারপর সে হেসে বলল, এটা তো আপনার রাজনীতি নয় স্যার। যে সমস্যা করছে তাকে সরিয়ে দিলেই তো হলো। এটা হলো আইনের কাজ। আইন প্রমাণ ছাড়া কোনো কাজ করতে পারে না। মৃত্যুর সময় নীলকমল মাস্টার নামটা ঠিকই বলেছিল, কিন্তু মাস্টারের বিপদের কথাটাও সে বলে থাকতে পারে। তাই ওই কথার উত্তরে মাস্টারকে গ্রেপ্তার করা ঠিক হবে না। আর তাছাড়া আপনি জানেন ভোটের সময় মাস্টার তার আশেপাশে ছিল না। মাস্টার ছিল তার বাড়িতে, সেখানে আরো অনেকেই ছিল, আর তারাও হয়তো মাস্টারের সাক্ষী দেবে। আপনি কেন বারবার মাস্টারকে আড়াল করার চেষ্টা করছেন বলুন তো? যদিও আপনি আর কতক্ষণের মাঝখানে আছেন, তাই না? অনির্বাণ আবার আগের মতোই হেসে বলল, যেখানে আমার যতক্ষণ থাকার আমি ততক্ষণই থাকি, আর সেই সময়টুকুই যতটুকু কাজ করার করে দিই। তবে এবার বোধহয় আপনি ভোটে জিততে পারবেন না। জয়ন্ত বিশ্বাস হেসে উঠল। বিনোদ ঘরে এসে ঢুকেছিল। জয়ন্ত বিশ্বাস বলল, আপনি বোধহয় এখনো দিবা স্বপ্ন দেখে চলেছেন, তাই না? আপনি একটা ব্যাপার কেন ভুলে গেলেন? ভোটের সময় আমার ছেলেরা কোনো ঝামেলা করেনি, চুপচাপ ভালোভাবে ভোট মিটতে দিয়েছে। কেন বুঝতে পারলেন না? আপনার ছেলেরা ভোটের সময় কোনো ঝামেলা করেনি, তাহলে আমি যাকে আটকে রেখেছি সে কে? কথাটা বলেই অনির্বাণ জেলের মধ্যে সেই কালো ছেলেটিকে দেখালো। তাকে দেখে কিন্তু জয়ন্ত বিশ্বাস একটু চোখ কুঁচকে বলল, না না অনির্বাণ বাবু, আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ও আমার ছেলে নয়। অনেকটাই অবাক হলো অনির্বাণ ভট্টাচার্য। জয়ন্ত বিশ্বাস আর বসলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আপনাকে একটা খবর দিতে এসেছি। 2 দিন পরেই তো ভোট গণনা হবে। যদি আমি জিতে চাই তাহলে আপনার ট্রান্সফারটা যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা আমি কিন্তু করেই রেখেছি। আর হ্যাঁ, একটা কথা,
আমরা জিতে গেলে ওই মাস্টারকে আর এখানে থাকার ব্যবস্থা কিন্তু আমি করে দেব না। জয়ন্ত বিশ্বাস অনির্বাণের কথার উত্তরের জন্য দাঁড়ালো না, কিন্তু অনির্বাণ তখন অন্য একটা কথা ভাবতে শুরু করেছে। এই ছেলেটি যদি শিবা কিংবা জয়ন্ত বিশ্বাসের লোক না হয় তাহলে কি? ভোটের রেজাল্টের দিন এসে পড়ল। যে অফিস ঘরে ভোট হয়েছিল সেখানেই ভোটের রেজাল্ট জানানো হবে। শহর থেকে অফিসার আসবে, সেখানে সকাল থেকেই চারপাশে লোকজন জমা হয়েছে। পুলিশের পাহারার ব্যবস্থাও আগের মতোই হয়েছে, কারণ ভোটের রেজাল্ট হওয়ার পরে যে একটা ঝামেলা হবে সেটা অনির্বাণ কেন গোটা গ্রামের মানুষই বুঝতে পারছিল। সেখানে এসছিল মাস্টার ও তার দলবল। এদিকে শিবাগুন্ডার লোকেরা এক পাশের রাস্তার কাছে রয়েছে। জয়ন্ত বিশ্বাসের হয়ে যে ভোটে দাঁড়িয়েছিল দীননাথ, সেও এসছে। গোটা জায়গাটা লোকে লোকারণ্য। রোদে সকলের শরীর পুড়ে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে রয়েছে। গ্রামের লোকেরা খালি গায়ে মাথায় গামছা বেঁধে রেখেছে। অফিসার সদরের গাড়ি করে নেমে এলেন। তার সাথে রয়েছে রক্ষী। তার হাতে একটা ছোট্ট বাক্স। সে ভেতরে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পরে মাস্টার দীননাথ এবং আরো দুজনকে ভেতরে ডেকে পাঠালেন। সবার উত্তেজনা যেন টকবক করে ফুটছে। বিনোদ এগিয়ে এসে অনির্বাণের কানে বলল, চিন্তা করবেন না স্যার, মাস্টার জিতবে। গোটা গ্রামের মানুষ মাস্টারের সঙ্গে রয়েছে। আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না। মাস্টারের জেতাটা সহজ হবে না। ওদিকে তাকিয়ে দেখো, শিবার লোকেরা সঙ্গে করে ধরানোর জন্য বাজি এনেছে। ওরা যদি এতটাই কনফিডেন্ট হতো যে ওরা হেরে যাবে, তাহলে সঙ্গে করে বাজি আনতো না। জয়ন্ত বিশ্বাসকে দেখো, হাসি মুখে ঘুরছে। আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। তাহলে কি কোনো কারচুপি হয়েছে? সেটা হতে পারে না। ভোটের প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ব্যাপারটা আমি দেখেছি। কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ভোটের মেশিনের ভেতরে কারচুপি থাকতে পারে না, সেগুলো সবাই পরীক্ষা করেই নিয়েছে। তাহলে তাহলে গন্ডগোলটা অন্য কোথাও। স্যার, যদি মাস্টার না জেতে? এই কথার উত্তর অনির্বাণ দিতে পারল না, কারণ এমন একটা পরিস্থিতি যে হতে পারে সেটা সে নিজেও ভাবেনি। প্রথম থেকেই সে ভেবে এসছে মাস্টার জিতবে। এখন হঠাৎ করে যে মাস্টার হেরে গেলে কি হবে সেটা সে জানে না। কিন্তু বিনোদের কথাই সত্যি হলো, মাস্টার জিতল না। ভিতর থেকে দীননাথ যখন হাসি মুখে বাইরে বেরিয়ে এলো এবং অফিসার ঘোষণা করলো দীননাথ প্রায় 400 ভোটে জিতেছে আর মাস্টারের প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র 70টা, তখন চারপাশে প্রথমে যেন একটা নিস্তব্ধতা ছেয়ে গেল। শুধু শিবাদের গাড়ির দিক থেকে এলো একটা হাসির শব্দ। তারপরেই বাজি ফাটতে শুরু করলো। সেই বাজির শব্দগুলো যেন অনির্বাণকে একটা ধাক্কা দিচ্ছিল। দীননাথ বাইরে বেরিয়ে এলো। বাইরে আসার সময় অনির্বাণের গায়ে একটা আলতো ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে বলল, ও সরি, বুঝতে পারিনি। আসলে অনেকেই তো ভাবিনি যে আমি জিতবো, তাই উত্তেজনায় কিছু মনে করবেন না। হ্যাঁ, আচ্ছা, আমার তরফ থেকে এই না, আমার তরফ থেকে পুলিশদের সবাইকে মিষ্টি খাইয়ে দিও, কেমন? দীননাথকে জয়ন্ত বিশ্বাসের ছেলেরা একেবারে মাথায় করে নিয়ে গেল। মাস্টার যখন বেরিয়ে এলো তখন তার মুখটা কেমন যেন হতবাক, কেমন যেন বিধ্বস্ত সৈনিকের মতো। তাকে মনে হচ্ছে বিধ্বস্ত সৈনিকের রণক্ষেত্র থেকে ফিরে এসছে। এটাই কি বাকি ছিল স্যার? এত দূর এসেও যে এইভাবে হেরে যেতে হবে সেটা তো ভাবতে পারিনি। গোটা আজমগড়ের পর জ্বলবে স্যার, জ্বলবে। মাস্টার জিততে পারোনি সেটা তোমার দোষ নয়, সেটা ওই লোকগুলোর দোষ। না হলে 400 ভোটে দীননাথ জিতলো কি করে? সবাই যদি তোমার সঙ্গেই থাকে, তোমাকেই ভোট দেয়, তাহলে 400 ভোট এলো কোথা থেকে? ওদের মুখের দিকে একবার তাকিয়ে দেখো, তাহলেই তোমার হেরে যাওয়ার আসল কারণটা বুঝতে পারবে। মাস্টার সামনের দিকে তাকালো। বাঁশের ব্যারিকেডের চারপাশে ছড়িয়ে রয়েছে লোকজন। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। শুধু মাস্টারের দলের যে 3 জন ছেলে, 1 জন মেয়ে, তাদের সঙ্গে আরো কয়েকজন রয়েছে, তারা কেমন যেন বিস্ময়ে হতবাক হয়ে গেছে। নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। মাস্টার এক পাশ দিয়ে হেঁটে বেরিয়ে এলো। শিবাগুন্ডার দলের থেকে বিল্টু চেঁচিয়ে বলল, সবাই আজ রাতে ভাইয়ের বাড়িতে চলে যাবি, সবার জন্য ভোজ দেওয়া হবে। ভোজ,
মদ মাংস যা খাবি সব ফ্রি। বেল্টুর খ্যাঁকে হাসিটা যেন অনির্বাণের দিকে নির্দেশ করেই ছিল। অনির্বাণ আর একটাও কথা বলল না। বিনোদ ও থানার কনস্টেবল সকলে কেমন যেন হতবাক হয়ে গেছিল। গোটা ব্যাপারটাই মিটে যেত যদি না জয়ন্ত বিশ্বাস এগিয়ে এসে অনির্বাণের সামনে দাঁড়াতো। বলেছিলাম না জিতবো আমি। আসলে এই আজমগড়ে তো আর মানুষ থাকে না, সব সালা কুত্তার বাচ্চা। সামনে হাড্ডি ফেলবে, কি যে ভক ভক করতে করতে চলে আসবে। সবার বাড়িতে গিয়ে এক একটা ভোটের জন্য অন্তত 500 টাকা করে দিয়ে এসেছি। তারপরে আর কেই মাস্টারকে ভোট দেবে? 500 টাকা পেয়ে সবাই মাস্টারকে ভুলে গেছে। জয়ন্ত বিশ্বাস আর দাঁড়ালো না, এগিয়ে গেল। ততক্ষণে তার দলের লোকেরা হই হুল্লোড় শুরু করে দিয়েছে। বাকি গ্রামের লোকেরা চুপ করে তাদের দেখতে লাগলো। অনির্বাণ এগিয়ে গেল জিপের দিকে। বিনোদ পেছন থেকে একবার ডাকলো। অনির্বাণ যেন শুনল না, একাই জিপে গিয়ে বসলো। তারপর কখন যে বিনোদ এসছে, কখন ড্রাইভার গাড়ি নিয়ে থানা পর্যন্ত এসেছে, অনির্বাণের কিচ্ছু মনে নেই। বাদশা, কাজটা হয়েছে? হয়েছে, কিন্তু ছেলেটাকে নিয়ে কি করব ভাইজান? এমন একটা ছেলে, তার উপর ভালোভাবে তো হাঁটতেও পারে না। ওটাকে নিয়ে তো আমাদের কোনো লাভ হবে না। লাভ হবে বাদশা, লাভ হবে। এত বড় লাভ হবে যে তুই সেটা ভাবতেও পারবি না। ওকে সাবধানে রাখ। আর আজ তো ভোটের রেজাল্টে কি হলো? তুমি যা বলেছিলে তাই হয়েছে। মাস্টার জিততে পারেনি। ওই জয়ন্ত বিশ্বাসের লোক অনেক ভোটে জিতে গেছে। এবার কিন্তু আজমগড়ে আগুন জ্বলবে। নওয়াজ খান হাসল। তার হাসিতে ঘরটা ভরে উঠল যেন। তারপর চোখ বন্ধ করে সে বলল, খেলা তো সবে শুরু হলো বাদশা। এখন অনির্বাণ 2 সপ্তাহ এখানে থাকবে, আর 2 সপ্তাহের মধ্যে গোটা আজমগড়ের চেহারাটা বদলে যাবে। কিন্তু বাদশা, তুই যে একটা ভুল করে ফেলেছিস। বাদশা চমকে উঠল নওয়াজ খানের কথায়। তবুও যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে সে বলল, আমি ভুল করেছি। কিন্তু কেন ভাইজান? আমি কি করলাম? মাস্টারের ওই ছেলেটাকে খুন করতে তোকে কে বলেছিল বাদশা? তোকে আমি বলেছিলাম না সবার উপরে নজর রাখবি? আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। তাহলে তুই কি করে ভাবলি আমি তোকে অবিশ্বাস করি? বাদশা এই কথায় নিচু করলো তার মাথাটা। হঠাৎ করেই তার পেছনে কোমরের কাছে গুজে রাখা ছুরিটা তার হাতে চলে গেল। সে বলল, ভাইজান, আমি ওটা রাগের মাথায়। কথাটা বলতে বলতে বাদশা এগিয়ে এসে নওয়াজ খানের পায়ের কাছে বসলো। তার পা ধরে বলল, আমায় মাফ করে দাও ভাইজান। বলতে বলতে হাতের কাছে ধারালো ছুরিটা নিয়ে বাদশা সামনের দিকে উঠে নওয়াজ খানের বুকের ভেতরে ছুরিটা বিধিয়ে দিতে গেল। কিন্তু তার আগেই একটা ছুরি তার ঘাড়ের কাছে এসে ঢুকল। নওয়াজ খান তার বসে থাকা চেয়ারের এক পাশ থেকে বের করে এনেছে লম্বা লিকলিকে একটা ছুরি। আর সেই ছুরিটা আমূল গেঁথে গেছে বাদশার গলার কাছে। তার নাক মুখ থেকে রক্ত বেরিয়ে এলো, আর সে কিছুই বলতে পারল না। তার ছুরি ধরা হাতটা নেমে এলো মেঝেতে। ধপ করে তার শরীরটা মেঝেতে পড়ে গেল। নওয়াজ খান গলা তুলে ডাকলেন, ইকবাল, ইকবাল। ইকবাল এসে প্রথমে ব্যাপারটা দেখে কেমন যেন হতবম্ব হয়ে গেল। তারপর নওয়াজ খান বলল, ইকবাল, নওয়াজ খানের সাথে বেইমানি করার ফল মৃত্যুদণ্ড। সেটাই বাদশার হয়েছে। তবে বাদশাহ একজনকে লুকিয়ে রেখেছে। বাদশাহের ছেলেদের কাছ থেকে খুঁজে বার করতো কোথায় সে আছে। তাকে তোর জিম্মায় রাখ। কিন্তু ইকবাল, খবরটা যেন কেউ টের না পায়, কাক পক্ষিতেও যেন টের না পায়। ইকবাল বাদশার মৃতদেহটা টানতে টানতে নিয়ে গেল। নওয়াজ খান সামনে আকাশের দিকে তাকালেন। এখান থেকে মসজিদটা দেখা যায়। সেদিকে তাকিয়ে মনে মনে বললেন, আল্লাহর কসম অনির্বাণ ভাই, আল্লাহর কসম, একবার যদি আমাদের খেলাটা সফল হয়, তাহলে গোটা আজমগড়ের ভোল আমি পাল্টে দেব। তোমার ইচ্ছে আমি পূর্ণ করব অনির্বাণ ভাই।
শিবা কোনো একটা কাজে বাইরে গিয়েছিল। এখন তাকে বেশ বেশি সময় ধরেই বাইরে থাকতে হচ্ছে, কারণ দীননাথ আজ ভোটে জিতেছে। গোটা আজমগড়ে আবার নতুন করে সন্ত্রাস ছড়িয়ে দিতে হবে, সেই কাজই চলছে। সন্ধ্যার দিকে শিবা যখন বাড়িতে ফিরল তখন দেখতে পেল বাড়ির পাহারা যারা তারা কেমন যেন উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরছে। শিবা সঙ্গে করে মোবাইল নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তাকে দেখতে পেয়ে একজন এগিয়ে এসে বলল, দাদা, বাড়ির সামনে থেকে বৌদিকে তুলে নিয়ে গেল, আর যাওয়ার সময় বলছিল মহেশ যেখানে আছে সেখানেই নিয়ে যাচ্ছে। কথাটা শুনে শিবার মাথায় যেন আগুন চলে গেল। একটু আগেই একটাকে সে খালাস করেছে, তারপর তার মৃতদেহটা নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য বলেছে। রক্তটা জামার কাছে এখনো লেগেছিল বোধহয়। শিবা একটা চড় মারল তার গালে, তারপর বলল, সত্যি করে বল, সত্যি করে বল, ফুলনকে কে নিয়ে গেছে? না হলে গোটা জঙ্গলে আমি আগুন জ্বালিয়ে দেব। দেখে মনে হলো চেনা নয়, তবে কালীনাথের লোক হতে পারে। একজনকে যেন কালীনাথের লোক বলেই মনে হলো। কথাটা শুনে শিবা সঙ্গে সঙ্গে ছেলেটার কলার ছেড়ে দিল। কালীনাথ, তার মানে জয়ন্ত বিশ্বাসের লোক। কিন্তু জয়ন্ত বিশ্বাস তুলে নিয়ে যাবে কেন? আর জয়ন্ত বিশ্বাস তো নিজেই বলেছে মহেশ ওদের কাছেই আছে। তাহলে শিবা আর দাঁড়ালো না, গাড়ি ঘুরিয়ে এগিয়ে চলল জয়ন্ত বিশ্বাসের আড্ডার দিকে। জয়ন্ত বিশ্বাস আজমগড়েই ছিল। সেদিন তাদের অফিস ঘরে বসে একটু খাওয়া দাওয়া চলছিল। হঠাৎ করে ঢুকে পড়ে শিবা। তাকে দেখে জয়ন্ত বিশ্বাস বলে, এই তো শিবা এসেছে। আয় আয় শিবা আয়, এবার আজমগড়ে আমরা আবার নতুন করে রাজত্ব করব, কি বলিস? ও আরেকটা কথা ছিল, তোর যে কারখানার কাজটা সেটা আর এখন করা সম্ভব হচ্ছে না। ওই জমিটা আমি বাইরের একটা পার্টিকে দেব, সেসব নিয়ে কথাবার্তা চলছে। বেশ কিছু টাকা পাওয়া যাবে। কথাটা শুনে শিবার মাথায় যেন আগুন জ্বলে গেল। এমনিতেই রাগ চেপেছিল। ভালো করে তাকিয়ে দেখলো কালীনাথ, দীননাথ আরো দুজন বসে রয়েছে। বাইরের বেশ কিছু ছেলে পাহারায় রয়েছে। ফুলন কোথায়? কেন বাড়িতে নেই? আর ফুলন কোথায় সেটা আমি কি করে জানবো? তোমার লোকেরা, এই কালীনাথের লোকেরা ওকে তুলে নিয়ে এসেছে। বলেছে যেখানে মহেশ আছে সেখানে নিয়ে যাচ্ছি। কিন্তু তুমি তো বলেছিলে মহেশকে তুমি মেরে ফেলেছো, তাহলে সেটা সত্যি নয়? তাহলে মহেশ তো তোমার কাছেই আছে, তাই না? জয়ন্ত বিশ্বাসের নেশা চড়েই ছিল, বাকিদের চড়েছিল, তাই শিবার কথার মানেটা ওরা ভালোভাবে বুঝতে পারল না। জয়ন্ত বিশ্বাস সামান্য হেসে বলল, মহেশ আমার কাছে ছিল, আসলে ওকে মারিনি বেশ কয়েকটা কারণে। আর ফুলনের কথা বলছিস, ও তো তোকে ভালোবাসে না রে শিবা, ও তো মহেশকে ভালোবাসে। দেখ গেছে যখন, ওইসব নিয়ে আর মাথা ঘামাস না, বুঝলি? ওকে বাদ দে, তুই নতুন একটা বিয়ে করবি। ভালোই ভালোই বলে দাও দাদা, ভালোই ভালোই বলে দাও ফুলন কোথায়? আর মহেশকে তুমি কেন এখনো বাঁচিয়ে রেখেছো? কেন? নইলে এতক্ষণে কালীনাথ এবং দীননাথ ব্যাপারটা আন্দাজ করতে পারলো খানিকটা। তারা শিবাকে ধরে শান্ত করে বসাতে যেতেই শিবা এক ঝটকায় তাদের দুজনকে ফেলে দিল। মদের বোতলগুলো ভেঙে গেল, সব গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। ঘরের ভেতর একটা ঝটপটানোর শব্দ শুনে বাইরে থেকে বাকিরা ছুটে এলো। ততক্ষণে শিবার সঙ্গে যারা এসছিল তারা বাড়ির চৌহদ্দির ভেতর ঢুকলো। এবার জামার কলারে জয়ন্ত বিশ্বাস হাত দিয়ে চেপে ধরে বলল, শালা কুত্তা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলি, তোকে আমি তুলে যদি না আনতাম তাহলে কি আজ এখানে আসতে পারতিস? তুই আমার উপরে আঙুল তুলছিস, তোকে আমি মেরে ফেলবো। তার আগে তোমাকে আমি জানে মেরে ফেলবো। অনেক হয়েছে। এই কে আছিস? এতক্ষণে শিবাগুন্ডার লোকেরা বুঝতে পেরেছে ভেতরে একটা কিছু হয়ে গেছে। তারাও ঝাঁপিয়ে পড়ল। শিবাগুন্ডার লোকের সাথে জয়ন্ত বিশ্বাস লোকেদের হাতাহাতি চলতে লাগলো। একে অপরের গলা চেপে ধরেছে তারা। শিবার মাথায় আগুন জ্বলছে, কিন্তু জয়ন্ত বিশ্বাস তখনও নেশায় ভরে রয়েছে, তাই সে বেশিক্ষণ লড়তে পারল না। দুটো হাতে শিবা তার গলা চেপে ধরে রইল। কালীনাথ, দীননাথ তাকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। দীননাথ উপায় না দেখে বন্দুক বের করে শিবার মাথায় ঠেকাল। তাতে যেন শিবা আরো রেগে উঠল। এক লাথিতে দীননাথকে ছিটকে ফেলে দিয়ে আবার চেপে ধরল জয়ন্ত বিশ্বাস। দীননাথ আর অপেক্ষা করতে পারল না, গুলি চালাল।
কিন্তু তাতেই যা হওয়ার হয়ে গেল। গুলিটা শিবাকে লক্ষ্য করে চালালেও গিয়ে লাগলো ঠিক জয়ন্ত বিশ্বাসের মাথায়। ব্যাস, তাতেই শেষ। এদিকে শিবা কেমন যেন থতমত খেয়ে গিয়েছিল। বাইরে থেকে সকলেই এগিয়ে আসছিল। আবার দীননাথ বন্দুক তুলল, কিন্তু শিবা তার আগে এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল দীনানাথের ওপর। তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে তার দিকে তাক করেছে। এমন সময় জয়ন্ত বিশ্বাসের ছেলের দলেরা ঢুকে পড়ল ঘরের ভেতর। দৃশ্যটা দেখে তারা ভাবল শিবাই গুলি চালিয়েছে। ওই একটা রাতের মধ্যে শিবা আর জয়ন্তর নাম পৃথিবী থেকে মুছে গেল। এমনকি ভোটে দাঁড়িয়ে দীননাথ আজই জিতেছিল, আর তাকে আজ আর জীবিত পাওয়া গেল না। যারা বেঁচে ছিল তারা কোথায় যেন পালিয়ে গেল। খবরটা সেই রাতেই পেয়েছিল অনির্বাণ ভট্টাচার্য, কিন্তু সেই রাতে সে আর কিছুই করল না। ভোর রাতের দিকে পুলিশের জিপ নিয়ে টহল দিল সেই জায়গায়, তারপর মৃতদেহ তুলে নিয়ে গেল। খবরটা যখন মাস্টার শুনতে পেল তখন কেমন যেন অবাক হয়ে গেল। এদিকে ফুলনকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা ফুলনের সাথে মহেশের সত্যিই দেখা করিয়ে দিল। মহেশের শরীর ভেঙে পড়েছে, রোগা হয়ে গেছে, তার চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে গেছে। অন্ধকারে এভাবে থাকতে থাকতে তার এই অবস্থা। ফুলনকে তুলে নিয়ে গিয়েছিল তারা। প্রথমে তাকে অপহরণ করলেও গাড়ি নিয়ে বেশ খানিকটা এগিয়ে আসার পর কিন্তু তাকে বলেছিল তারা মহেশের কাছে নিয়ে যাচ্ছে তাকে। সে যদি যেতে না চায় তাহলে চলে যেতে পারে, কিন্তু ফুলন বলেছিল মহেশ বেঁচে আছে এখনো, আমি যাব ওর কাছে। কিন্তু কিন্তু তোমরা কারা? আমরা অনির্বাণ স্যারের লোক, আমরা পুলিশের লোক। আপনাকে আমরা মহেশের কাছে নিয়ে যাব, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। অন্তত 2 দিন আপনি আমাদের কাছেই থাকবেন, তবে আপনার কোনো ক্ষতি আমরা করব না। ফুলন মহেশকে দেখে কান্নায় ভেঙে পড়েছিল, তাকে জড়িয়ে ধরেছিল। তারপর অনেক প্রশ্ন করে জানতে পেরেছিল আসল ব্যাপারটা। দেখতে দেখতে গোটা আজমগড় জয়ন্ত বিশ্বাস ও শিবা মৃত্যুর খবরটা জানতে পারল। তাদের দল ছত্রভঙ্গ হয়ে গেল। আজমগড়ে আবার নতুন করে নির্বাচন হওয়ার কথাও চলল। পুলিশের তরফ থেকে শিবা গুন্ডা এবং জয়ন্ত বিশ্বাসের ছেলেদের গ্রেপ্তার করা হলো। তবে তাদের কাউকেই বেশি দিন আটকে রাখা গেল না। তবে মাস্টারকে আর কেউ গ্রামে দেখতে পেল না। সে গ্রাম ছেড়ে কোথাও চলে গিয়েছিল। শুধু যাওয়ার আগে একটা চিঠি লিখে গিয়েছিল অনির্বাণকে। থানায় একদিন অনির্বাণ বসে রয়েছে, তার সামনের চেয়ারে বসে রয়েছে বিনোদ। অনির্বাণ বলল, বিনোদ, আমি এই থানায় আর 3 দিন রয়েছি, তারপর এখানে নতুন অফিসার আসবে। সে কি স্যার, আপনি চলে যাবেন? সে কথা তো আমাদের বলেননি। আর এত তাড়াতাড়ি, মানে এদিকের অবস্থা তো এখন খুব একটা। ভোটের সময়ই আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেক বলে ব্যাপারটা আটকে রেখেছিলাম। তবে বিনোদ, তোমায় আজ কয়েকটা কথা বলবো। এখানে যেই অফিসার আসুক না কেন, তুমি কিন্তু তোমার মতো করেই কাজ করে যাবে। আমি এখানে থাকি বা না থাকি, প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করলে তুমি ঠিক আমার সাহায্য পাবে। যে অফিসার আসবে চেষ্টা করব তার সাথেও তোমার একটা ভালো বোঝাপড়া করে দেওয়ার। আর হ্যাঁ, আজমগড় পরেও আরও অনেক কিছু ঘটবে, যার কথা তুমি বদলাতে পারবে না। তবে তার সবটাই আমি জানি, এখন তোমায় কিছু বলবো না। তবে মাস্টার আর ফিরবে না। এই গোটা আজমগড়ে এবার রাজ করবে নওয়াজ খান। তবে নওয়াজ খান আর অপরাধী হয়ে উঠবে না, সব ভালোভাবেই থাকবে। বিনোদ অবাক হয়ে তাকিয়ে রইল অনির্বাণের মুখের দিকে। আজমগড় ছেড়ে যাওয়ার আগে অনির্বাণ দেখা করলো নওয়াজ খানের সঙ্গে। তার ঘরে ব্যালকনির কাছে মুখোমুখি চেয়ারে বসে অনির্বাণ বলল, খান ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি না থাকলে এইসব কিছুই হতো না। কিন্তু তুমি কি করে বুঝলে সত্যি সত্যি এই আজমগড়ের লোকেরা মাস্টারকে না জিতিয়ে ওই দীননাথকে জেতাবে? নওয়াজ খান হাসল, তারপরে বলল, তুমি বোধহয় আমার বিভীষণের দলের কথাটা ভুলে যাচ্ছ। নামটা তো তুমিই দিয়েছিলে। ওরাই আমায় সমস্ত খবর দিচ্ছিল। রাতের অন্ধকারে ওই শিবার দলের লোকেরা সবার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসছিল এবং এটাও বলে এসেছিল যদি ওরা ভোট না দেয় তাহলে ওদের সবাইকে গ্রাম থেকে তাড়িয়ে। একটা কথা আমায় বলো তো অনির্বাণ ভাই, মাস্টার ভোটে জিতলেই বা কি করতে পারতো বলো তো? কয়েকদিন পর তো মাস্টার খুন হয়ে যেত।
তাই আসল যে কথাটা আমি বলেছিলাম, তবে মহেশকে খুঁজে বার করতে না পারলে কিন্তু কাজটা হতো না। তুমি মহেশকে খুঁজে বার করলে কি করে? ওই শিবাগুন্ডা এবং তার স্ত্রী ফুলন, এদের ইতিহাস ঘাঁটতে গিয়ে ব্যাপারটা জানতে পারলাম। শিবা জোর করে তুলে এনে বিয়ে করেছিল ফুলনকে। ফুলনকে দেখতে ভালো ছিল, কিন্তু তার একজন প্রেমিক ছিল। ফুলনের বিয়ের আগে আগেই সে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু ফুলনের প্রেমিককে জয়ন্ত বিশ্বাস মারেনি, তার অন্য একটা কারণ ছিল, তবে সেটা আমি ঠিক বুঝতে পারিনি। তাই সে ওকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ভোটের ডামাডোল, মহেশের নিরাপত্তা, তার জোর কমে যায় অনেকটা। আর সে বুঝতে পারেনি যে আজমগড় থেকে এত দূরে ওই গ্রাম থেকে মহেশকে আমি খুঁজে বার করব। কিন্তু অনির্বাণ ভাই, তুমি চলে যাচ্ছ, তাহলে আজমগড়ের কি হবে? আমাকে তো যেতেই হবে খান ভাই, কিন্তু তুমি তো রইলে। আর আজমগড়ে এরপর যে আসবে তাকে একটু ঝোলে টানতে পারলেই তো হলো। কথাটা বলে অনির্বাণ হেসে উঠল। নওয়াজ খান বলল, তুমি সত্যি ম্যাজিক জানো। তুমি আসার পরে সবকিছু কেমন যেন বদলে গেল। শুধু মাস্টারের ব্যাপারটাই খারাপ লাগছে। মাস্টারের সঙ্গে আমারও একটু শত্রুতা ছিল, তবে তখন তো আমি অন্য মানুষ ছিলাম। এখন আমি অন্য মানুষ হয়েছি। আল্লাহর কসম করে বলছি, জীবনে আর কোনো অন্যায় আমি করব না। অনির্বাণ চেয়ার ছেড়ে উঠে এলো। নওয়াজ খানও উঠলেন। নওয়াজ খান অনির্বাণকে জড়িয়ে ধরে বললেন, অনির্বাণ ভাই, তোমাকে আমি সন্দেহ করেছি, তোমার উপর লোক লাগিয়েও রেখেছিলাম, কিন্তু কিন্তু তোমাকে ফারিস্তার মতো মনে হচ্ছে। তুমি বিশ্বাস করো, তুমি আজমগড় ছেড়ে চলে যাবে সেটা ভাবতেও কেমন যেন লাগছে। অনির্বাণ কথা বাড়ালো না, বেরিয়ে এলো। নওয়াজ খান তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো। নওয়াজ খান বাড়ির বাইরে খুব একটা আসে না, কিন্তু আজ এলো। গোটা আজমগড় অনির্বাণের চলে যাওয়ার সিদ্ধান্তে কেমন যেন হতচকিত হয়ে গিয়েছিল, কিন্তু কোনো মুখে তারা অনির্বাণের সামনে গিয়ে দাঁড়াতই। টাকার বিনিময়ে তারা ভোট বিক্রি করেছিল। সবাই ভেবেছিল হয়তো আমি বিক্রি করি, বাকিরা তো করবে না, তাহলে মাস্টার জিতে যাবে। এইভাবেই দু নৌকোয় পা রাখতে গিয়ে গোটা আজমগড় হারিয়ে ফেললো এমন এক মাস্টারকে। শিবা জয়ন্ত মরল বটে, কিন্তু মাস্টার আর আজমগড়ে ফিরল না। নওয়াজ খান নিজেই আজমগড়ের মাথা হয়ে উঠলেন, তবে 2 নম্বরীর কাজ তিনি ছেড়ে দিয়েছিলেন। তিনি আজমগড়ের মানুষের ভালোর জন্যই সমস্ত কাজকর্ম করতে লাগলেন। তিনি জানালেন আজমগড়ের চাষি, এমনকি সেখানে একটা কারখানা তৈরি করার জন্য সমস্ত কিছু তিনি সাহায্য করবেন, তবে তার প্রতিদানে সমস্ত কিছু থেকে তাকেও কিছু দিতে হবে। গ্রামের লোকেরা রাজি হলো, অন্তত শিবা গুন্ডার মতো তো সে নয়। নওয়াজ খান যদি তাদের সাহায্য করে, তার বিনিময়ে কিছু টাকা নেয়, তাতে আপত্তি কোথায়? অনির্বাণ এই কথাটা নওয়াজ খানকে বলে দিয়েছিল। চলে যাওয়ার আগে অনির্বাণ থানায় এলো আবার। বিনোদ এগিয়ে এসে অনির্বাণের সঙ্গে করমর্দন করে বলল, স্যার আপনি চলে যাচ্ছেন, আপনার জায়গায় অন্য কেউ আসবে, সবই মেনে নিতে হবে, কিন্তু স্যার একটা কথা আমায় বলুন তো, এই যে এত কিছু ঘটে গেল আজমগড়ে, তা সবটাই আপনি জানতেন তাই না? আর মাস্টার যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তার পেছনেও কি আপনার হাত ছিল? অনির্বাণ হাসল। তার হাসিটা যেন অন্যরকম বলে মনে হলো। তারপরে বলল, বিনোদ, তোমায় আমি আগেই বলেছি, আমি একদিকে যেমন পুলিশ, অন্যদিকে তেমন গুন্ডা। পুলিশের কাজও করব, গুন্ডার মতো কাজও করব। তবে তোমায় আগেই বলেছিলাম, আজমগড়ের মানুষগুলো শালা কুত্তার বাচ্চা। তবে একটাই চিন্তা, নওয়াজ খান আবার না বদলে যায়। চিন্তা কিসের? তাহলে আবার না হয় আপনি কয়েক মাসের জন্য এখানে আসবেন। তবে স্যার আপনি যে সাধারণ কোনো পুলিশ অফিসার নন তা আমি জানতে পেরে গেছি, কাউকে বলিনি। আসলে আপনি একদিন টেলিফোনে কার সঙ্গে কথা বলছিলেন, আমি দরজার কাছে এসেছিলাম ভেতরে ঢুকবো বলে, কিন্তু আপনার কথা শুনে আর ভেতরে আসিনি। আমি শুনতে পেয়েছিলাম আপনি কোনো এক মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন এবং আপনার নির্দেশেই সে কাজ করছিল। আপনি আসলে কে বলুন তো স্যার? অনির্বাণ কিছু বলল না। আস্তে আস্তে নেমে গেল বাইরের দিকে। বিনোদ দাঁড়িয়ে রইল। কি একটা কারণে সে যেন এগিয়ে যেতে পারল না। অনির্বাণ আস্তে আস্তে গিয়ে জিপে উঠল। জিপটা তাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। জিপে উঠতে ড্রাইভার গাড়ি চালিয়ে দিল। অনির্বাণ মাস্টারের চিঠিটা তার প্যান্টের পকেট থেকে বার করল, তারপর পড়তে লাগলো। স্যার, আমি জানি না ভোটের ফলাফল যা হলো
তা আপনি আগের থেকে জানতেন কিনা, কিন্তু আমার মনে হয় আপনি জানতেন। আর তাই আপনি বারবার বলেছিলেন আজমগড়ের চেহারা কখনোই বদলাবে না। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি চেয়েছিলাম বদলাতে। আমি চেয়েছিলাম আজমগড় বদলে যাক। আমি আমার পরিবারকে বাঁচাতে পারিনি, কিন্তু আজমগড়কে আমি বাঁচাতে পারবো। কিন্তু ওরা যে পয়সা খেয়ে আমায় ভোট দেবে না, সেটা আমি আগের দিনই জানতে পেরেছিলাম। আমি চাইলে আপনাকে বলতে পারতাম, কিন্তু তাতে কি হতো বলুন তো? কিছুই হতো না। আপনি আজমগড়ের জন্য অনেক করেছেন। আমাকে লুকিয়ে রাখা থেকে শুরু করে রাতের অন্ধকারে গ্রামবাসীদের সাহায্য করা, এমনকি প্রথম যখন এখানে এসেছিলেন তখন আপনি না থাকলে ওই কালো গুন্ডাকে ধরতে পারতাম না। আপনি না থাকলে কিছুই হতো না স্যার, কিন্তু আমি না থাকলেও সব কিছু হবে। আমি না থাকলেও গোটা আজমগড় আগের মতোই চলবে। কিন্তু আপনাকে একটা অনুরোধ করব স্যার, আমি যে আর নেই এই কথাটা আপনি কাউকে বলবেন না। আপনি সবাইকে বলবেন আমি অন্য কোথাও চলে গেছি। আমি এই হেরে যাওয়াটা মেনে নিতে পারলাম না স্যার। প্রতিবার আমি নিজের জন্য লড়তে চেয়েছি, নিজের জন্য হেরেছি, কিন্তু এবার তো আমি নিজের জন্য চাইনি। এবার তো আমি চেয়েছিলাম গোটা আজমগড়ের মানুষের জন্য, আর ওরাই আমায় হারিয়ে দিল। আমার হার কিন্তু এই শিবাগুন্ডা বা জয়ন্ত বিশ্বাসের বিরুদ্ধে নয় স্যার, আমার হার গোটা আজমগড়ের বিরুদ্ধে। আমি জানি নওয়াজ খান আপনাকে সাহায্য করেছে, আমাকেও সাহায্য করেছে, অথচ নওয়াজ খান একসময় আমার শত্রু ছিল। কিন্তু সেই লোকটা আপনার সাথে মিশে কেমন বদলে গিয়েছে। আপনি সব পারেন স্যার, আপনি বোধহয় কোনো একটা ম্যাজিক জানেন, কিন্তু সেই ম্যাজিক আজমগড়ের মানুষেরা বুঝতে পারল না। আমি আর কোনোদিন ফিরব না স্যার। আপনি কোথায় থাকবেন সেটাও আমি জানি না, আর আমি তো আর থাকবো না। তবে একটা কথা মনে রাখবেন স্যার, আবার হয়তো আমার মতো কারোর দেখা আপনি পাবেন, আর ঠিক তখনই আবার আমার কথা মনে পড়বে। এটাই দুঃখ থেকে গেল স্যার। আপনি একটা মাস্টারের কথা বলেছিলেন, একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল মাস্টারের কথা, যে তার জীবনে হেরে গিয়েছিল। আমিও হেরে গিয়েছি স্যার, কিন্তু সেই মাস্টারের গল্পটা শোনার বড্ড ইচ্ছে ছিল। তা হয়তো আর কোনোদিনও হবে না। ভালো থাকবেন স্যার। আর একটা কথা, আজমগড়ে আগুন জ্বলতে দেবেন না স্যার। অনির্বাণ চিঠিটা ভাঁজ করে আবার পকেটে রাখলো। গাড়ি চলতে লাগলো স্টেশনের দিকে। পেছনে পড়ে রইল গোটা আজমগড়। ফাঁকা রাস্তা পেরিয়ে জিপটা এগিয়ে যেতে লাগলো স্টেশনের দিকে। দুপাশে হু হু করে চলে যাচ্ছে সবুজ গাছপালা। অনির্বাণ স্পষ্ট বুঝতে পারল মাস্টার আর এই পৃথিবীতে নেই, কিন্তু সে কথাটা আজমগড় কোনো দিনও জানতে পারবে না। তারা এমন একটা মানুষকে হারিয়েছে যে শুধু তাদের জন্যই ভেবেছিল। অনির্বাণ একবার গলা ছাড়ল, তারপর বলল, একটু তাড়াতাড়ি চলো। ড্রাইভারের সিট থেকে বিনোদ উত্তর দিল, তাড়াতাড়ি যাচ্ছি স্যার। আপনি আজমগড় ছেড়ে যাওয়ার তাড়ায় ব্যাপারটা বুঝতে পারছেন না। অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে দেখল সামনের দিকে বিনোদ গাড়ি চালাচ্ছে, আর তার পাশে বসে রয়েছে নওয়াজ খান নিজে। অনির্বাণ হেসে উঠল, কিন্তু এই দিনের আলোয়, সূর্যের প্রখর রোদের দবদাহে, হাসির মাঝেও অনির্বাণের চোখের কোণে জল চিকচিক করে উঠল। হয়তো আজমগড় ছেড়ে যাওয়ার একটা ব্যর্থতা, কিংবা মাস্টারের হারিয়ে যাওয়ার দুঃখে, কিংবা অন্য কিছু। অনির্বাণ ভট্টাচার্য কিন্তু ভেঙে পড়ল না, ওদের ভেঙে পড়তে নেই। অনির্বাণ হাসল, তার সঙ্গে হেসে উঠল নওয়াজ খান। তাদের হাসিতে গলা মেলালো বিনোদ এবং গোটা আজমগড়।